আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর যে সর্বশেষ সংশোধনীটি হয়েছে ২০২৪ সালে। এই সংশোধনীতে আসলে আইনের কোন ধারাগুলোকে সংশোধন করা হয়েছে, কোথায় পুনঃস্থাপন করা হয়েছে, কি ধরনের সংশোধনীগুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার সুবিধার্থে হয়তো একটু লম্বা হবে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আলোচনাটি বুঝার জন্য বা সংক্ষিপ্তগুলো বুঝে নেওয়ার জন্য। তো আমরা এই আলোচনাটি শুরু করছি। আপনারা আমাদের শেষ অবধি সাথে থাকবেন। আমরা এখানে যেটি দেখানোর চেষ্টা করেছি, আপনারা যদি খেয়াল করেন যে বাঁ পাশে এখানে আমরা দেখাবো যে কোন ধারাগুলো সংশোধন হয়েছে, সেই ধারাগুলো উল্লেখ করা আছে। এখানে আছে ২০০৯ সালে আমাদের যে আইন, সে আইনে কি বলা ছিল সেটা এখানে আমরা উল্লেখ করেছি। আর তৃতীয়ত শেষে এসে আমরা ২০২৪ সালে যে সংশোধনীটি এসছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তাহলে আমরা এটার সাথে তুলনামূলক এখানে কি সংশোধন হয়েছে সেটা আমরা কথা বলব। শুরুতে আমরা যদি দেখি যে আইনের ধারা ১, আইনের ধারা ১ এ সাধারণত আইনের যেই আ শিরোনাম সেটি দেয়া থাকে। ২০০৯ সালের আইনে শিরোনামটি হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯। তো ২৪ সালে এসে যে সংশোধনীটুকু আনা হয়েছে সেখানে বলা হয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন আইন ২০২৪। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই ২৪ সালে যা সংশোধন করা হয়েছে এইটা শুধু নামটা দেওয়া হয়েছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন আইন ২০২৪। মূলত আমরা এই আইনটিকে এই নামটি ধরেই ডাকবো, অর্থাৎ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯। শুধুমাত্র এই মূল আইনটির ২৪ সালে এই সংশোধনীগুলো হয়েছে। এজন্য এটাকে সংশোধন আইন ২০২৪ বলা হয়েছে। এটুকুই এখানের পার্থক্য, এর চাইতে বেশি কিছু নয়। দ্বিতীয় আসি আমরা যে সচিব শব্দের সংশোধন। এটা ইন জেনারেল, এটা কোনো ধারায় নির্দিষ্ট কোনো ধারার সংশোধন না। অর্থাৎ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর যেখানেই সচিব শব্দ আছে তার সব জায়গাতেই এই নামটি সংশোধন করা হয়েছে। তাহলে সংশোধন করে কি এসেছে? যে যেইখানে সচিব শব্দটা আমরা ২০০৯ সালের আইনে পাবো, সেখানে আমরা সচিবের পরিবর্তে এখন আমরা বলবো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। আর ২০০৯ সালের আইনের যেখানেই আমরা সচিবের এই শব্দটি পাবো, এখানে আমরা সচিবের শব্দের পরিবর্তে এখন থেকে বলবো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার। তাহলে এটা ইন জেনারেল। আইনের যেখানে এই ২ টি শব্দকে আমরা এভাবে পাবো, এখানেই পরিবর্তন করে আমরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার এভাবে আমরা ব্যবহার করব। আইনের ধারা ২ যদি আমরা দেখি, তাহলে সেখানে যেই সংশোধনীটি এসছে, সাধারণত আপনারা সবাই জানেন যে আইনের ধারা ২ তে আইনে ব্যবহৃত অনেকগুলো শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে সেই শব্দগুলোর মধ্যে একটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। এই আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে আবার আমাদের দেশে থাকা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সবগুলোর নাম দেয়া আছে। এর ভিতরে ২ টা নাম ছিল ২০০৯ সালের আইনে, ব্যাটালিয়ন আনসার এবং বাংলাদেশ রাইফেল। এই ২ টি নামকে এই ২৪ সালের সংশোধনীতে এসে আনসার ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ নামটির পরিবর্তন করে এখানে সংশোধনটা করা হয়েছে। আরেকটি আ শব্দ এই সংজ্ঞার মধ্যে নতুন যুক্ত হয়েছে। এটা হচ্ছে ৩২ এর ক তে। এটা হলো বর্জ্য। এই বর্জ্য শব্দটা আগে সংজ্ঞার মধ্যে ছিল না। এখন নতুন করে এটি যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে পরিবেশ আইন ১৯৯৫ সালের, এই পরিবেশ আইনে বর্জ্যকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ঠিক ইউনিয়ন পরিষদের আইনেও একইভাবে বর্জ্য সংজ্ঞায়িত করা হবে। এটাই এখানে নতুন করে যুক্ত করা হয়েছে বর্জ্য শব্দটা।
ধারা ৫ এর ২, ৫ এর ২ টা যদি আমরা দেখি, এই ৫ এর ২ তে সাধারণত আমাদের ২০০৯ সালের আইনে আপনার ওয়ার্ডের যে ওয়ার্ড সভা, এই ওয়ার্ড সভার কোরাম নিয়ে আলোচনা হয়েছে। এই কোরামের ক্ষেত্রে বলা হয়েছিল ২০০৯ সালে যে কোরাম হতে হলে ২০ ভাগের ১ ভাগ সদস্য উপস্থিত থাকতে হবে। আর এটা যদি মুলতবি হয়, কোরাম পূর্ণ না হয়, তাহলে সেটি ৭ দিন পরেই আবার একই সময় স্থানে এই সভাটি আবার অনুষ্ঠিত হবে। এখানে যে পরিবর্তনটি আনা হয়েছে সংশোধনীর মাধ্যমে, যে ২০ ভাগের ১ ভাগ শব্দের পরিবর্তে সুনির্দিষ্টভাবে ৫% শব্দটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ আগে ছিল ২০ ভাগের ১ ভাগ, এখন এটাকে বলা হয়েছে ৫%। অপরদিকে যেখানে ৭ দিন এই শব্দটা কথায় লেখা ছিল, এটাকে এখন সংখ্যায় এবং কথায় উভয়ভাবেই এখানে লেখা হয়েছে। এটুকুই পরিবর্তন। অর্থাৎ আগে ২০ ভাগের ১ ভাগ বলা হয়েছিল মোট ভোটারের, এখন ৫% ভোটারের উপস্থিতিতে কোরাম হবে। এই জিনিসটাকে বলা হয়েছে। আইনের ধারা ১০ এর ৫, এটা যদি আমরা দেখি, তাহলে এইখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যগণের সম্মানী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সম্মানী ভাতা যেটা ওনারা পান সেটা নিয়ে এখানে আলোচনা। তাহলে এখানে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে যে আগে বলা ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী পাবেন। কিন্তু এখন বলছে যে দায়িত্ব পালনকালীন। অর্থাৎ আগে দায়িত্ব পালনকালীন শব্দটা ছিল না। তাহলে যেই সময়টাতে তিনি দায়িত্ব পালন করবেন, ওই সময়টাতেই তিনি সম্মানী ভাতাটা পাবেন। দায়িত্ব পালন না করলে সেই সময়টায় সম্মানী ভাতাটা পাবেন না। এটাই দায়িত্ব পালনকালীন শব্দটা দিয়ে সুনির্দিষ্ট করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে দায়িত্ব পালন থেকে তিনি অব্যাহতিতে থাকেন, বহিষ্কার থাকেন। এই সময়গুলো একসময় ঝামেলা হচ্ছিল। সেজন্যে এটাকে দায়িত্ব পালন শব্দটি দিয়ে সুনির্দিষ্ট করা হয়েছে। ধারা ১১(৩), এই ধারা ১১(৩) এ আমাদের ২০০৯ সালের আইনে যে বিষয়টি আলোচনায় ছিল, এটা হচ্ছে যে ওয়ার্ডের সীমানা নির্ধারণ। সেইখানে যেটা করা হয়েছে, আগে ছিল যে ইউনিয়ন স আ ইউনিয় ইউনিয়নের ওয়ার্ড সমূহের ক্রমিক নাম্বার অনুযায়ী ওয়ার্ডের সীমানা নির্ধারণ গেজেট জারি হবে। এখন যেটা বলা হয়েছে আগেরটা ঠিকই আছে, কিন্তু এটার সাথে শুধু ওয়ার্ড না, ইউনিয়নেরও। যখনই এই গেজেটটা হবে তখন ইউনিয়নের সীমানা কি হবে এবং ওয়ার্ডগুলোর সীমানা ক্রমিক নাম্বার অনুযায়ী কি হবে, সেইটা গেজেটের মাধ্যমে সীমানা নির্ধারণ করতে হবে। এটা ক্লিয়ার করা হয়েছে। আগে একটু অস্পষ্ট ছিল যে ইউনিয়নের সীমানাটা কি হবে, এইটা এই কথায় মিন করছিল না। তাহলে ইউনিয়ন শব্দটা এখানে স্পষ্ট করে দিয়ে যে ইউনিয়নের সীমানা এবং ওয়ার্ডের সীমানা দুটোকেই একটা গেজেটের মাধ্যমে সুনির্দিষ্ট করার বিষয়টি যুক্ত করা হয়েছে। আইনের ধারা ১৮ যদি আমরা দেখি, ১৮ এর ১ এ সাধারণত এটা ২০০৯ সালের আইনে যে প্রশাসক নিয়োগ, এই বিষয়টা নিয়ে আলোচনা ছিল। সেখানে যে বিধান ছিল প্রশাসক নিয়োগের, যে যখন একটা নতুন ইউনিয়ন গঠন হয়, তখন প্রশাসক নিয়োগের বিষয়টি এখানে ছিল। এবং সেই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছিল যে এই প্রশাসক ১২০ দিনের অধিক সময়কাল থাকতে পারবে না। এবং কখনো যদি দৈব দুর্বিপাক হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকার ৬০ দিন সময় বৃদ্ধি করতে পারবে। কিন্তু এখন যে সংশোধনীটা এসছে, এই সংশোধনীটা হচ্ছে শুধুমাত্র ইউনিয়ন ঘোষণাই না, নতুন ইউনিয়ন বা এলাকা ঘোষণার সময়ই প্রশাসক না, বিদ্যমান পরিষদ যদি তার মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রেও এখন প্রশাসক নিয়োগ করা যাবে। এই বিধানটি নতুন করে যুক্ত করা হয়েছে। যে শুধু ইউনিয়ন ঘোষণা এবং পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলেও কিন্তু এখন প্রশাসক নিয়োগ করা যাবে। আরেকটি লক্ষণীয় বিষয় যেটা ২০০৯ সালের আইনে ছিল যে উপযুক্ত কর্মকর্তা প্রশাসক হতেন। কিন্তু এখন সংশোধন করে যেটা করা হয়েছে, উপযুক্ত কর্মকর্তাও প্রশাসক হতে পারবেন বা উপযুক্ত ব্যক্তিও প্রশাসক হতে পারবেন। তাইলে কর্মকর্তার বাহিরেও অন্য কাউকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া যাবে।
এছাড়া আমরা যদি দেখি যে এই প্রশাসক কি কাজ করতেন আগে, সে বলা হয়েছিল যাবতীয় দায়িত্ব পালন করতেন ইউনিয়ন পরিষদের। এখন এই যাবতীয় শব্দটার পরিবর্তে বলা হয়েছে সার্বিক দায়িত্ব পালন করবেন। এখানে যেটা ১২০ দিন প্রশাসকের বলা হয়েছিল যে ১২০ দিনের বেশি তিনি থাকতে পারবেন না। সংশোধনীতে এসে বলা হয়েছে কেবলমাত্র ১ মেয়াদে ১২০ দিন তিনি নিযুক্ত হবেন। কেবলমাত্র ১ মেয়াদের জন্য। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে মেয়াদ ১ এর অধিকও হতে পারে। তাহলে ২য় মেয়াদে আবার ২য় মেয়াদের বিষয়টি আসতেছে। তাহলে এখানে ১ মেয়াদে ১২০ দিনের কথা বলা হয়েছে। এখানে দৈব দুর্বিপাকে ৬০ দিন অতিরিক্ত সময় ১২০ দিনের পরে বাড়ানো যেত ২০০৯ সালে। তো এখন সংশোধনীতে যেটা বলা হয়েছে দুর্বিপাক, দৈব দুর্বিপাক, অতিমারি, মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে এই মেয়াদ যৌক্তিক সময় বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ আগে নির্দিষ্ট ছিল ৬০ দিন, কিন্তু এখন বলছে যৌক্তিক। তাহলে ৬০ দিনের কমও হতে পারে, ৬০ দিনের বেশিও হতে পারে। এটা আগে ছিল ৬০ দিন। তাহলে এটাকে পরিবর্তন করে যৌক্তিক সময় বলা হয়েছে। তাহলে বেশি কম যেকোনোটাই এটা পরিস্থিতির উপরে বিবেচনা করে কম বেশি হতে পারে। আমরা যদি ধারা ২৯ এর ২ এবং ৫ এই দুটি দেখি তাহলে এখানে যে বিষয়টি মূলত আমাদের ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ আলোচনা ছিল, পরিবর্তনটা এসছে। এটা হলো আগে ছিল যে যখনই চেয়ারম্যান সদস্য পদ নির্বাচন হয়ে যাবে, তারা নির্বাচিত হবে, তখন আ নির তাদের যে গেজেট এই গেজেট প্রকাশিত হওয়ার ৩০ কার্য দিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের ১ম সভা আয়োজন। এটা ছিল নির্দেশ। এবং একটা শর্ত দেয়া ছিল যে নির্ধারিত সময়ে যদি নবগঠিত পরিষদ ১ম সভা আয়োজন করতে না পারে, তাহলে সরকার উপযুক্ত কর্তৃপক্ষকে সভা আহ্বানের জন্য দায়িত্ব অর্পণ করিতে পারবেন। অনুরূপভাবে অনুষ্ঠিত সভা পরিষদের সভা হিসেবে গণ্য হবে। এই বিধানটা ছিল ২০০৯ সালের আইনে। কিন্তু এখানে পরিবর্তন করে যেটা করা হয়েছে যে নির্বাচন সম্পূর্ণ হবার পর অবিলম্বে চেয়ারম্যান সদস্যগণের নাম সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং তাহাদের শপথ গ্রহণের তারিখ হতে আগে ছিল গেজেট প্রকাশের ৩০ দিনের ভিতরে ১ম সভা। এখন বলছে যে শপথ গ্রহণের তারিখ হতে পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হবে। তাহলে পার্থক্যটা কি? আগে ছিল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ১ম সভা আয়োজন করতে হতো। এখন গেজেট প্রকাশ হবে, তারপরে শপথের তারিখ হবে। শপথ যেদিন হবে সেই দিন থেকে পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যে ১ম সভা আয়োজন করতে হবে। এবং আগে যেটা সুযোগ ছিল যে ১ম সভা আয়োজনে যদি তারা ঠিকমতো করতে পারছিল না সময়ের মধ্যে, তাহলে সরকার কর্তৃক একটা নির্ধারিত তারিখ ঠিক করে দিবে। তাহলে সরকার কর্তৃক নির্ধারিত তারিখ ঠিক করার সেই বিধানটি এখন আর রাখা হয়নি। তাহলে শপথ গ্রহণ করলেই পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যেই পরিষদকে ১ম সভাটি আয়োজন করতে হবে। অপরদিকে আমরা যদি ধারা ২৯ এর ৫ দেখি, তাহলে এখানে যেই বিষয়টি বলা হয়েছে যে, এখানে ২০০৯ সালের আইনে যেটা বলা হয়েছিল যে, আমাদের ইউনিয়ন পরিষদের মেয়াদটি হচ্ছে ৫ বছর। মানে এই ৫ বছরের মধ্যে যদি দৈব দুর্বিপাকের কারণে বা অন্যবিধ কোনো গুরুত্বপূর্ণ কারণে এই মেয়াদের মধ্যে নির্বাচন করা না যায়, অর্থাৎ ৫ বছরের মধ্যেই কিন্তু নির্বাচন করার বিধান। তাহলে এর মধ্যে যদি নির্বাচন করা না যায়, তাহলে ৯০ দিন পর্যন্ত বা যা আগে ঘটবে এই সময়ের মধ্যে অ্যা নির্বাচনটি করতে সম্পূর্ণ করতে হবে এবং এই সময়টায় এই ৯০ দিন পর্যন্ত আমাদেরকে যে চলমান পরিষদ আছে সেই পরিষদ এই বাকি ৯০ দিন দায়িত্ব পালন করতে পারত আইনগতভাবে। এটা একটা সুযোগ ছিল। কিন্তু এখন সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছে যে দৈব দুর্বিপাক বা অন্য কোনো কারণে যদি এই ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহলে ওই ৫ বছর মেয়াদ শেষ হয়ে গেল পরিষদের। তাহলে এই না হওয়া পর্যন্ত পরিষদের কার্যাবলী পরিচালনার জন্য আগে যেখানে পরিষদ দায়িত্ব পালন করতে পারত, এখন সেখানে উপযুক্ত কর্মকর্তা
বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে। তাহলে দেখেন, আগে যদি ৫ বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে না পারত, তাহলে ৯০ দিন পর্যন্ত পূর্বের পরিষদ দায়িত্ব পালন করতে পারত। কিন্তু এখন আর সেই সুযোগটি নেই। এখন মেয়াদ শেষ হলেই ওই পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। এখানে আ প্রশাসক নিয়োগ করা হবে। প্রশাসকের ক্ষেত্রে আবার উপযুক্ত কর্মকর্তা অথবা কোনো উপযুক্ত ব্যক্তিকে এখানে নিয়োগ দেয়া যাবে। যেখানে আগে ছিল শুধু কর্মকর্তা। তাহলে এখানে উপযুক্ত ব্যক্তিও এখন আসতে পারবে। এইটাই মূলত এখানকার আ সংশোধনের পার্থক্যটি এখানে ছিল। এছাড়া ধারা আমরা ৩০ যদি দেখি, এই ৩০ টা ছিল দায়িত্ব হস্তান্তর ২০০৯ সালের আইনে। এই দায়িত্ব হস্তান্তরের জায়গায় যে বিধানটি ছিল, এই বিধানের মধ্যে শুধুমাত্র মৌলিক যে পার্থক্যটুকু আমাদের ২০২৪ সালে এসছে, সেটা হলো আগে দায়িত্ব হস্তান্তর করত এক পরিষদ থেকে আরেক পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর হতো। কিন্তু এখন যেহেতু পরিষদের বাইরেও প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে, এজন্য প্রশাসক নির্বাচন না হওয়া পর্যন্ত যেই সময়টাতে দায়িত্ব পালন করবেন, তারপরে যদি নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচনের পরে যে পরিষদ আসবে, সেই পরিষদের কাছে প্রশাসককেও এখন এখানে এড করা হয়েছে। সেও এই দায়িত্ব হস্তান্তরটি করতে হবে। তাহলে আগে যেই জিনিসগুলো হস্তান্তরে ছিল, নগদ অর্থ, পরিসম্পদ, দলিল দস্তাবেজ, রেজিস্টার, সিলমোহর, ওই একই বিধানগুলো এখনো আছে। যে এগুলো সবকিছুই আ পরিষদ অথবা যদি প্রশাসক থাকে, তাইলে প্রশাসক দায়িত্ব হস্তান্তর করবেন। কার কাছে করবেন? উপজেলা নির্বাহী অফিসার মনোনীত একজন ১ম শ্রেণীর কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে তারা এই দায়িত্ব হস্তান্তরটি করবেন। এটিই পরিবর্তন ছিল যে আগে প্রশাসকের বিষয়টি ছিল না, এখন প্রশাসকের বিষয়টিও এখানে দায়িত্ব হস্তান্তরে যুক্ত করা হয়েছে। ধারা ৩১ এর ১ যদি আমরা দেখি, এটা ছিল একটু আগে আমরা যেটা নিয়ে কথা বললাম, দায়িত্ব হস্তান্তর। এই দায়িত্ব হস্তান্তরে যদি কেউ ব্যর্থ হতো, হ্যাঁ, তাহলে আমাদের ২০০৯ সালের আইন অনুযায়ী ৳১০,০০০ অর্থ দণ্ডে দণ্ডিত হতেন। এইটা শুধুমাত্র ওই চেয়ারম্যান বা ওই পরিষদের জন্য এই দায়িত্বটি ছিল। চেয়ারম্যানের জন্য দায়িত্বটি ছিল। কিন্তু এখন চেয়ারম্যানের পাশাপাশি যেহেতু প্রশাসকও দায়িত্ব থাকবেন কিছু সময়ে, তাহলে এই আওতায় কিন্তু প্রশাসকও আসবেন। তাহলে ২৪ সালের সংশোধনীতে প্রশাসককেও এখানে নিয়ে আসা হয়েছে। যে ওই চেয়ারম্যান অথবা প্রশাসক যদি দায়িত্ব থাকেন, তিনি এই দায়িত্ব হস্তান্তরটি করতে হবে। এখন এরা যদি ব্যর্থ হন, প্রশাসক কিংবা চেয়ারম্যান, তাহলে আগে যেখানে ছিল ৳১০,০০০, সেখানে এখন করা হয়েছে ৳৫০,০০০। কিন্তু আগে এটি ছিল দণ্ড, এখন হচ্ছে জরিমানা। অর্থাৎ আগে ৳১০,০০০ দণ্ড হতো, এখন জরিমানা হবে। তবে এইখানে আবার মৌলিক একটা বিষয় যদি খেয়াল করেন, আগে এখানে ক্লিয়ার করা ছিল না যে এই ৳১০,০০০ দণ্ড কে আরোপ করবেন? কিভাবে আরোপ করবেন? কোন পদ্ধতিতে আরোপ করবেন? এগুলো কিছুই কিন্তু এখানে বলা ছিল না। এখন যেটা দেখা যাচ্ছে যে সংশোধনীতে যেটা বলা হয়েছে যে তাহার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। তাহলে কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কে আরোপ করবে, কিভাবে এটি আদায় হবে, এই বিষয়গুলো কিন্তু নির্দিষ্ট বিধির ভিতরে তাহার বিধি। তাহার বিধি বলতে ইউনিয়ন পরিষদের যে বিধি থাকবে এই সম্পৃক্ত এই বিধির মধ্যে এটা বলা থাকবে। তাহলে আমাদের এখনো কিন্তু এই জিনিসটা কোনো বিধিতে উল্লেখ করা আছে বলে আমার মনে নাই। তাহলে যেহেতু আইনের সংশোধন আসছে, এটা এরকম একটা বিধি করে নিতে হবে। ধারা ৩২ এর ২ যদি আমরা দেখি, এখানে যে বিষয়টি ছিল যে পদত্যাগ, অর্থাৎ ২০০৯ সালের আইনে পদত্যাগের বিষয়টি ছিল যে চেয়ারম্যান যদি পদত্যাগ করতে চান, তাহলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তিনি লিখিত ভাবে ব্যক্ত করবেন, তার অভিপ্রায় ব্যক্ত করবেন। এই অভিপ্রায় ব্যক্তর জায়গাটি যেটা বলা হয়েছে, আগে ছিল অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করবেন। শুধু সংশোধন করে করা হয়েছে যে অভিপ্রায় লিখিতভাবে আবেদন করিয়া পদত্যাগ করিতে পারিবেন। তাহলে শুধু ব্যক্ত ব্যক্ত করলেই হবে না। এখন ব্যক্তটি নেই, এটা লিখিত আবেদন করতে হবে।
আবেদন করে তাকে পদত্যাগ করতে হবে। এটি সুনির্দিষ্ট করা হয়েছে এবং এই আবেদনপত্রটি আপনি যখন আবেদন করবেন সেটি একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক যখন পদত্যাগ পত্রটি গৃহীত হবে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পদ শূন্য হবে। অর্থাৎ আগে কিছুটা অস্পষ্ট ছিল। এখন এটাকে একেবারে লিখিত আবেদন দ্বারা স্পষ্টীকরণ করে এবং কে গ্রহণ করবেন সেটিকে স্পষ্টীকরণ করে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। আমরা যদি ধারা ৪৬ এর ২ এর ঘ, ৫ এর খ ও ঘ এই অংশগুলোর পরিবর্তন দেখি তাহলে এইখানে খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র ৪৬ এর ২ এর ঘতে হচ্ছে এখানে এইখানে আলোচনা ছিল যে ইউনিয়ন পরিষদের যে হিসাব এটি ইউনিয়ন পরিষদের যিনি সচিব এবং পরিষদের চেয়ারম্যান এবং সচিব এটি পরিচালনা করবেন। তবে এখানে তিনি বা পরিষদের সচিব বলা হয়েছিল। এই বা হওয়ার কারণে মনে হচ্ছে যেন যেকোনো একজন। এজন্য এটিকে সুনির্দিষ্ট করে তিনি ও সচিবের পরিবর্তে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা উল্লেখ করে দেয়া হয়েছে। তার মানে চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে ইউনিয়ন পরিষদের সকল আয় ব্যয়ের হিসাব পরিচালনা করবেন। এটি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগে বা বলার কারণে কিছুটা কনফিউশন ছিল। আ আমরা এর ছাড়া যদি দেখি যে ৫ এর খ, ৫ এর খতে যে বিষয়টা আসলে ২০০৯ সালের আইনে উল্লেখ করা আছে, এটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যে কর্মকর্তা-কর্মচারী এর ভিতরে সচিব এবং হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য যেই কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদেরকে সাময়িক বরখাস্ত ইউনিয়ন পরিষদ করতে পারবেন। চেয়ারম্যান করতে পারবেন। এবং যেটা বিধান ছিল যে চেয়ারম্যান এই বরখাস্তটি করলেও এটি পরবর্তীতে পরিষদের সভায় সাধারণ সভায় উপস্থাপন করে অনুমোদন নিতে হতো। তা না হলে এটি কার্যকর করা যেত না। কিন্তু এখন যেটা করা হয়েছে, এখানে যে পরিবর্তন আসছে, এখানে সচিব শব্দের পরিবর্তে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শব্দটিকে যুক্ত করা হয়েছে। তাহলে যেটা দাঁড়ায় যে এখন ইউনিয়ন পরিষদের সচিব এবং হস্তান্তরিত দপ্তরের কর্মচারী ব্যতীত আর সকল কর্মচারীদের সাময়িক বরখাস্ত করার এখতিয়ার এখন চেয়ারম্যানের। ওইটা যেমন আগে পরিষদের সভায় উপস্থাপন করার বিষয় ছিল, সেই অংশটুকু এখানে আর রাখা হয়নি। এটি বাদ দেওয়া হয়েছে। ঘতে যদি আমরা দেখি, এইখানেও ঠিক পরিষদের সচিবের পরিবর্তে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যুক্ত করা হয়েছে। এখানেও সচিবের পরিবর্তে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যুক্ত করা হয়েছে। এখানে যে বিধানটা ছিল এটা হলো ইউনিয়ন পরিষদের যে ক্লাসিফাইড ডকুমেন্ট গুলো থাকে এগুলো ইউনিয়ন পরিষদের সচিবের কাছেই সংরক্ষিত থাকতো। এটা আগে বলা ছিল যে কর্মকর্তার নিজস্ব তত্ত্বাবধানে থাকতো। কিন্তু এখন নিজস্ব শব্দটা এখন বাদ। এটা তার তত্ত্বাবধানে থাকবে। নিজস্ব বললে দেখা গেল যে সম্পত্তির মতো হয়ে যায়, বাড়িতে নিয়েও রাখতে পারে। কিন্তু না, এজন্য নিজস্ব শব্দটি বাদ দিয়ে কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে এটি বলা হয়েছে। তাহলে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার তত্ত্বাবধানে ক্লাসিফাইড যে ডকুমেন্ট গুলো থাকবে সেগুলো থাকবে, এটাকে সুনির্দিষ্ট করা হয়েছে। ধারা ৭১ এর ৪ এখানে যে পরিবর্তনটা আসছে এটা হলো এখানে যে বিষয়টা আলোচনা ছিল এটা হচ্ছে যে সরকার কর্তৃক বা যে কর্মকর্তাদের অনেক সময় ইউনিয়ন পরিষদ থেকে কিছু তথ্য চাওয়া যেকোনো সময় যেমন অডিট আসলে অনেক ডকুমেন্ট চাইতে হয়। এই ডকুমেন্ট গুলো চাওয়ার ক্ষেত্রে পরিষদ, সচিব এরা সহযোগিতা করবে। তো সেই জায়গায় যেটা শুধু সংশোধন করা হয়েছে যে সচিবের জায়গায় ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা এবং এখানে অনুযায়ী নিযুক্ত যেটা বলা হয়েছিল সেই শব্দটির পরিবর্তে এ বর্ণিত শব্দটি যুক্ত করা হয়েছে। আগে শুধু বলা ছিল কর্মকর্তাকেই সহযোগিতা করবে। কিন্তু এখন বলা হয়েছে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে। তাহলে সরকারও কখনো, কখনো আপনার কাছে কিছু চাইতে পারে। আবার ওখানে ইউনিয়ন পরিষদের জন্য কাউকে যদি মনোনয়ন করে সরকার পাঠায় কোনো কর্মকর্তা, সেও চাইতে পারে। তাহলে ২ ও ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে সেটা ক্লিয়ার করা হয়েছে। ২য় তফসিল যেটা, ২য় তফসিলে আপনারা জানেন যে ওখানে ইউনিয়ন পরিষদের কার্যাবলী বলা আছে। যেটা ৩৯ টা কার্যাবলী। এই ৩৯ টা কার্যাবলীর মধ্যে কার্যাবলী ১১, ১৯, ২১
এখানে কিছু পরিবর্তন এসছে। তা আমরা যদি শুরুতে ১১ দেখি যে ১১ তে কি পরিবর্তন এসছে? ১১ তে আগে যা ছিল এটা হুবহু ঠিকই আছে। শুধু এর সাথে বলা হয়েছে যে গ্রাম আদালত পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এটিকে নতুন করে যুক্ত করা হয়েছে। ১৯ এ যে পরিবর্তনটা আনা হয়েছে, ১৯ এ আগে যেটা ছিল গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা। এটি ছিল। তো এখন পরিবর্তন করে গোবর ও রাস্তার আবর্জনা এই অংশটি বাদ দিয়ে বলা হয়েছে বর্জ্য সংগ্রহ। এটুকুই পরিবর্তন করা হয়েছে। ২১ এ যদি আমরা দেখি, ২১ এ যেটা ছিল যে মৃত পশুর দেহ অপসারণ নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ। এখন এটা পরিবর্তন করে যেটা করা হয়েছে, এটা হুবহু ঠিকই আছে যে মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ এই পর্যন্ত ছিল। এখানে শুধু এড করা হয়েছে ও ব্যবস্থাপনা। তাহলে যেটা হচ্ছে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। তাহলে সামগ্রিকভাবে আমরা যদি দেখি, তাহলে এতক্ষণ অব্দি আমরা যে বিষয়গুলো কথা বললাম মূলত ২০২৪ সালে এসে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো মূলত সংশোধনীতে আনা হয়েছে। এটি একটি মোটামুটি বড় একটি সংশোধনী ২০০৯ সালে আইন হওয়ার পরে। আমরা আশা করি যে আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়টি পরিবর্তনের বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন, যেটি আপনাদের কাজের জন্য সহায়ক হবে। তা আপনারা যারা দেখবেন বা শুনবেন, আপনার অন্য সহকর্মী যাতে দেখতে এবং শুনতে পায়, তার সহযোগিতার জন্য আমরা আশা করব এই ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।